তামিমের মতন একটা চরিত্রহীন ছেলের জন্য তুই কষ্ট পাচ্ছিস কেপি? কোনো পর্যায়ের দুশ্চিন্তা করলে, ভয়ের সৃষ্টি হলে, আর কষ্ট বুকে জমিয়ে রাখলে প্যানিক অ্যাটাক এসে যাই। বলতো তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস? শিখনের প্রশ্নের কোনো জবাব দেয় না আসিফা। নিষ্পলকভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে সে। আসিফার জ্ঞান ফিরেছে আরও 1 ঘন্টা আগে। ঘড়িতে এখন রাত 3:20। একটু আগেও কেবিনে তার বাবা মা সহ সকলেই উপস্থিত ছিল। শিখন জোর করে তাদেরকে খাবার খেতে পাঠিয়ে দিয়েছে। আসিফাকে নীরব থাকতে দেখে কিঞ্চিত রাগে এসে ভর করল শিখনের মনে। রাগ নিয়ন্ত্রণের জন্য দ্রুত কেবিনের বাইরে চলে যায় সে। শিখন কেবিন হতে বাইর হয়ে যেতেই টুপ করে 1 ফোঁটা নোনা জল গড়িয়ে আসিফার চোখ হতে। আসিফা কিভাবে তাকে বুঝায়? শুধু প্রেমিকার ভালোবাসা পাওয়া দিক থেকে সে দুর্ভাগিনী নয়। বাবা আর মা বাদে সে আর কিছুই নেই আপন বলতে। যাদের এতদিন আপনজন ভেবে এসেছে তারা কেউই তার আপনজন নয়, আর না তাকে ভালোবাসে। এতদিন পরে এসে তাকে কিভাবে পরিবার হতে সরিয়ে দেবে সেই মিলন কষা আঁকছে তার দাদি ও তার প্রিয় বড় চাচা চাচি। রাতের খাবার টেবিল হতে উঠে যাবার পর আসিফ খন্দকার ও নীলোফা বেগম অনেক ডাকাডাকি করার পরও আসিফা দরজা খুলছিল না। সকালে ঘুমিয়ে যাবার পর খাবার পানি আনতে বের হয়েছিল আসিফা। দাদি রুমের পাশ হতে যাবার সময় নিজ কানে সে দাদি আর বড় চাচার ফোন আলাপা শুনে ফেলেছিল। তারপর আর নিজেকে ঠিক রাখতে পারেনি আসিফা। ছুটে পুনরায় নিজের রুমে চলে গিয়েছিল, কিন্তু তখন আর দরজা লাগিয়ে দেওয়ার মতো শক্তিটুকুও ছিল না তার শরীরে। ভয়, দুশ্চিন্তার পাহাড় সম কষ্ট একত্রিত হয়ে প্যানিক অ্যাটাক এসে গিয়েছিল আসিফার, যার দরুন তীব্র শ্বাসকষ্ট, মাথা ব্যথায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। আর হাতের গ্লাসটা মেঝেতেই পড়ে তীব্র শব্দ এনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, যার শব্দ শুনেই আসিফ খন্দকার ও নীলোফা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন আসিফার রুমে। সকাল হতেই আসিফাকে হসপিটাল হতে বাসায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আশেপাশের সকল প্রতিবেশীরা ছুটে এসেছে আসিফাকে দেখতে। বাসা খালি হতেই আসিফ খন্দকার ও নীলোফা বেগম আসিফার রুমে যান। আসিফ খন্দকার খাটে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আমরা আসলে কখনোই চাইনি এই দত্তক নেওয়ার ব্যাপারটা তুমি শুনে কষ্ট পাও বা পদে পদে নিজেকে একা ভাবো। এর জন্য মূলত এই 16 বছরে তোমাকে আমরা জানতেই দেইনি ব্যাপারটা। তুমি যে আমাদের দত্তক নেওয়ার মেয়ে, আমাদের কখনো তা স্মরণেই আসেনি। দাদির কথা শুনে কষ্ট পেও না, জানোই তো উনি কেমন। আমরা তোমাকে অসম্ভব ভালোবাসি, আর আমরাই তোমার বাবা মা। আজকে থেকে ভুলে যাও তুমি আমাদের দত্তক নেওয়াবে। আগে যেমন ছিলে তেমনই হয়ে যাও। তোমাকে সুস্থ না দেখলে আমরা ভালো থাকি না মা। আসিফা অপলক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে। মুখে যেন কিছু বলার শক্তিও পাচ্ছে না সে। এত ভাগ্যবতী সে। নীলিফা বেগম আড়ালে ওনার আঁচল দিয়ে চোখের পানি মুছে নেন। আমি তোমাদের অনেক ভালোবাসি আব্বু আম্মু। বলতে বলতে কেঁদে ফেলে আসিফা। আসিফ খন্দকার তার বৃদ্ধা আঙুল দিয়ে আসিফার চোখের পানি মুছে দিয়ে বলে ওঠেন, আমাদের যদি ভালো রাখতে চাও তবে এই চোখের কোনোদিনও পানি আসতে দিও না। আসিফা শোয়া অবস্থায় ঘাড় কাত করে হ্যাঁসূচক ইঙ্গিত দেয়। বিকাল 5:33। আসিফা সোফায় বসে বসে টিভিতে মুভি দেখছে। হঠাৎই কলিং বেল বেজে উঠতেই রান্নাঘর হতে নীলিফা বেগম গলা উঁচিয়ে বলে ওঠেন, আসিফা, দরজাটা খুলে দে তো, মনে হয় শিল্পা ভাবি আসছে। আচ্ছা মা। বলে হাসি হাসি মুখে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে প্রত্যাশিত মানবীকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে আসে আসিফার। 3জন মহিলা দাঁড়িয়ে আছে দরজার অপর প্রান্তে। তাদের মধ্যে হতে একজন মহিলা পান চিবোতে চিবোতে বলে ওঠেন, তুমি অশিফা না? জি। আসিফাকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় মহিলা 3জন। অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে আসিফা। মহিলা 3জন সোফায় বসতেই আসিফার হুঁশ ফিরে আসে। আপনারা কারা? পরিচয় কি আপনাদের? বলেই সোফার দিকে এগিয়ে যায় আসিফা। আমরা কারা তা পরে চিনো, এখন এদিকে আসো তো দেখি। বলেই আসিফার ডান হাত ধরে ঠান্ডায় একজন মহিলা। আসিফাকে তাদের মাঝে বসিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। গায়ের রং যা আছে তাতে চলে আর কি, অতটাও ফর্সা না যা আশা করেছিলাম। নাক, চোখ আর হাত পায়ের গঠন ভালো আছে, কিন্তু গায়ে পায়ে একটু চিকন। যাই হোক, সমস্যা নাই, ঠিকঠাক ভাত পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে। আমাদের ছেলের সাথে মোটামুটি মানাবে। রান্নাবান্না কি কিছু শিখিয়েছে তোমার মা? আর পায়ে কোনো সমস্যা আছে নাকি? দেখি একটু হেঁটে দেখাও তো দেখি। এমন অদ্ভুত কথা শুনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন আসিফা।
উঠে দাঁড়াতে নিলেই নীলিফা বেগম রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন। কেন কি উড়ে উড়ে গিয়ে আপনাদের সাথে দরজা খুলে দিয়েছিল নাকি? আসিফা, এদিকে আয় দ্রুত। আসিফা দ্রুত পায়ে তার মায়ের কাছে যেতেই তিনি বলে ওঠেন। অচেনা মানুষ এসেছে দেখছিস, যখন তখন আমাকে ডাকলি না কেন? এনাদের ঢুকতে বা দিলি কেন? আসিফা ভীত চোখে নীলিফা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে। ওনারা তো ঠেলে ভিতরে প্রবেশ করেছে আম্মু। পরিচয় জিজ্ঞাসা করেছি, তবে বলেনি। কেমন কেমন ব্যবহার করছে ওনারা আমার সাথে। আসিফার হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে তাকে রুমে পাঠিয়ে দেন নীলিফা বেগম। নীলিফা বেগমের এমন রাগান্বিত ভাবমূর্তি দেখে ঘাবড়ে যান মহিলা 3 জন। নীলিফা বেগম তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন। কি হলো বলছেন না কেন? আমার মেয়েকে উড়ে উড়ে গিয়ে আপনাদের দরজা খুলে দিয়েছিল? কারো বাসায় এভাবে কেউ প্রবেশ করে? আর আমার মেয়েকে এত নির্দিষ্টভাবে জাজ করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে? দেখুন আপা, আমরা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। আর অনুমতি নিয়ে এসেছেন? আমাদের সাথে কখনো যোগাযোগ হয়েছে এ বিষয়ে? আমরা তো আমাদের মেয়ের বায়োডাটাও কোনো ঘটককে দিইনি। তবে কার ইনভিটেশনে এসেছেন ঠিক আছে, মেয়ের অভিভাবকের সাথে কথা বলেন। তাদের অনুমতি না নিয়ে কোনো আক্কেলে মেয়ে যাচাই বাছাই করা শুরু করেছিলেন। তাদের মেয়ে এখনো বিয়ে বয়স হয়নি। খোঁজ খবর নিয়ে টার্গেট করে যখন এসেছেন, তবে এটাও তো জানার কথা। দেখুন আপা, আপনি ভুল ভাবছেন আমাদের। আপনি এমনভাবে কথা বলছেন কেন? আমি খুব শখ করে এমন আচরণ করছি বলে তো মনে হচ্ছে না আপনাদের। আপনাদের আচার আমার মাথায় রক্ত উঠিয়ে দিয়েছে। মেয়ে দেখতে এসেছেন ভালো কথা, আগে তার বাবা মাকে ডাকুন, কথা বলুন, তাদের সম্মতি নেন কার জন্য। যতই না মেয়ে দেখতে, অন্তত এমনটা ব্যবহার করতে বাধ্য হতাম না। আর আপনারা মেয়ে হয়ে কিভাবে এমন আচরণ করেন? মেয়ের গায়ের রং, চোখ মুখ, হাত পায়ের গঠন, পায়ের সমস্যা আছে কিনা, এগুলো দিয়ে বিচার করেন মেয়েকে। তা মেয়ে দেখতে যাওয়ার আগে কি খোঁজ খবর নেন না? সৃষ্টিকর্তা সৃষ্টি অশেষ সুন্দর, সেই সৃষ্টি নিয়ে চাষ করা কি রং তামাশা করার অধিকার আপনাদের কে দিয়েছে? বালায় বালায় বলুন কার কথায় এখানে এসেছেন, নয়তো পুলিশ ডাকতে বাধ্য হব। এমন বাল্য বিবাহের জন্য, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আপনাদেরকে আমি জেলে পাঠিয়ে ছাড়বো। নীলিফা বেগমের কথায় ভীত চোখে মহিলা 3 জন একে অপরের দিকে চাওয়াচাবি করে। অতঃপর পাত্রের মা আমতা আমতা করে বলে ওঠে। আপা, আমরা আপনার শাশুড়ির বাপের বাড়ির এলাকার লোক। আপনার শাশুড়ির কথাতেই আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। আসিফ খন্দকার সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছেন। ইতিমধ্যেই এখন কথোপকথন শুনে তিনি গর্জে ওঠেন। আম্মা, আম্মা, দ্রুত ড্রয়িং রুমে আসেন তো। স্বামীর এমন হুঙ্কার শুনে নড়েচড়ে ওঠেন নীলিফা বেগম। কিছুক্ষণ বাদেই জুলেখা বেগম ড্রয়িং রুমে আসেন। কি হয়েছে, এমনি ডাকিস কেন? এনারা কারা? আমি কি আপনাকে একবার বলেছি আর আসিফাকে বিয়ে দেব? আম্মা, ছেলে খোঁজেন তো। ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি, সবেমাত্র 10ম শ্রেণীতে পড়ছে। কয়েক মাস পরেই মেয়েটা HSC পরীক্ষা। আপনার কাজ বাজের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে, রেজাল্টও খারাপ হয়ে যেতে পারে আপনার জন্য। আর আপনারা 3 জন প্লিজ আজ আসতে পারেন। মহিলা 3 জন বাসা থেকে বের হয়ে যেতেই আসিফ খন্দকার পুরোটাই বলে ওঠেন। আপনার জন্য মেয়েটাকে গতকাল মাঝরাতে হসপিটালে নিতে হয়েছে। কেন আপনি ওকে সহ্য করতে পারেন না? কেন একটু দাদি আদরের ভাগও পায় না? আপনাকে তো ও অসম্ভব ভালোবাসে, তবে সে কেন আপনার থেকে এক ফোঁটা ভালোবাসা পায় না আম্মা? বড় ভাই আর ছোট ভাই ছেলে মেয়েদের তো কত আদর করেন, তবে আমার মেয়ের ক্ষেত্রে এমন অবিচার কেন? একটু কি মায়া হয় না? আম্মা, কাল বড় ভাই আপনাকে নিয়ে যাবে। ব্যাগপত্র গুছিয়ে রাখবেন, আর যখন যা প্রয়োজন হবে আমাকে কল করবেন, আমি পাঠিয়ে দেবো বা নিজে গিয়ে নিয়ে আসবো। কিন্তু আজকের পর হতে আপনার সম্মুখে আর আমার মেয়ে আর যাবে না। বাবা, তুই পরের মেয়ের জন্য আমার সাথে এমন করতে পারলি? কেন পরের মেয়ে আম্মা? ও আমার মেয়ে। আমি অন্যায় কিছু করিনি আম্মা। আপনাকে কখনো ছেলের ভালোবাসা হতে বঞ্চিত করব না, কিন্তু দয়া করে আম্মা আমাদেরকে সন্তানহীন করার আর চেষ্টা করবেন না। কেন আপনার চোখে আমার সুখটা খুব পরক্ষীণ হয় না আম্মা? ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করে কি লাভ পাওয়া যায় আম্মা? বা আমার কাছে তো তাদের পরিচয়ই একটাই, সন্তান। কই আপনি তো জুইয়ের সাথে আমাদের 3 ভাইয়ের কখনো বৈষম্য করেন না আম্মা। আসিফ ভাই আমাদের মেয়ে,
আসিফাই আমাদের ছেলে। আসিফ খন্দকার এখন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা হতে বেরিয়ে যান। নীলিফা বেগম অনেকবার ডাকলেও সে আর দাঁড়ায়নি। জুলেখা বেগম ফুঁসতে ফুঁসতে নীলিফা বেগমের উদ্দেশ্যে বলে ওঠেন, আমার ছেলের কানে দিনরাইতে আমার নামে বিষ ঢালো তুমি, তাই না? নাকি তাবিজ করছো আমার ছেলেটারে? আমার ছেলে কেন আমার বিরুদ্ধে চাইতেছে দিনকে দিন? নীলিফা বেগম কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান জুলেখা বেগমের কথা শুনে। আম্মা, এসব কি বলছেন আপনি? ছি, আপনার ছেলে আপনাকে অসম্ভব ভালোবাসে আম্মা। এবারও কি ভেবেছেন আপনার কিছু কাজবাজের জন্য আপনার ছেলে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে? এমন তা থেকে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আপনাকে যথেষ্ট সম্মান করি আর ভালোবাসি আম্মা। আপনার নামে কেন আমি বিষ ঢালবো? আপনি কিভাবে বলতে পারলেন এটা আম্মা? নীলিফা বেগম অন্য দিয়ে চোখ মুছে নিয়ে সোজা রান্নাঘরে চলে যান রাতের জন্য ভাত চড়িয়ে দিতে। আন্টি, আমি খেপিকে স্কুলে গিয়ে দিয়ে আসছি, আপনি বাসায় যান। বাইরে অনেক রোদ, এমনিও আমি বাইকে করে দ্রুত পৌঁছে দেব ওকে। বাঁচালে তুমি আমাকে শিখন। এই দুর্বল শরীরে ওকে একাও যেতে দিয়ে ভরসা পাচ্ছি না। বাসায় আবার বড় বাসুর এসেছেন, দুপুরে রান্নাও চড়াতে হবে। তুমি একটু সাবধানে বাইক চালিয়ে নিও, কেমন? জি আন্টি, অবশ্যই। আপনি এখন বাসায় যান। শিখন আসিফাকে নিয়ে দৃষ্টি সীমানের বাইরে চলে যেতে নীলিফা বেগম নিশ্চিন্তে মনে বাসার সিঁড়ি বেয়ে দোতলায় চলে যায়। শিকন ভাই 1.5 বছর পর আবার বাইক চালানো শুরু করলেন যে? আন্টি অনুমতি দিয়েছে? তোর আন্টিকে অনেক কষ্টে রাজি করিয়েছি রে। এখন তুই আমাকে যদি তোর আর আমার পরিবারের সামনে কালারিং করতে না চাস, তবে আমার কাঁধটা ধর ভাই। কখন যে আমি পড়বো আর হুট করে ব্রেক চাপবো, আর তুই তো মাঝ রাস্তায় উল্টে পড়বি। এমনিতেই তোর বাপ আমাকে তেমন একটা পছন্দ করে না। আসিফা চরম দ্বিধা দ্বন্দ্বে ভুগেও কাপা হাতটা শিখনের কাঁধে রাখে। অতঃপর দৃঢ় কণ্ঠে শিখনের নিকট শুধায়, এই রাজনীতিতে কি এমন মজা পান শিকন ভাই? আছে, তোর মতো কপটাসা মাথাওয়ালা মেয়ে তা বুঝবে না। কিঞ্চিত রেগে যায় আসিফা, গাল ফুলিয়ে বলে ওঠে, কি বলছেন আপনি? এবার দেখুন আমিও রাজনীতি করব। হো হো করে হেসে ওঠে শিখন বলে, শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুই তোর ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে রাজনীতিবিদ হবি এখন খেপি? আসিফা কিছু বলার আগেই লম্বা জ্যামে এসে আটকে যায় তাদের বাইক। আসসালামু আলাইকুম ভাই। পরিচিত কারো কণ্ঠ শুনে শিখন পাশে ফিরতেই দেখে তার ভার্সিটির এক ছোট ভাই। মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে শিখন বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো হৃদয়? এই তো ভাইয়া ভালো আছি। পিছনে কে আমাদের ভাবি নাকি? থতমত খেয়ে যায় শিখন। কিছু বলতে যাবে তার আগে আসিফা একগাল হেসে বলে ওঠে, হ্যাঁ, আমি আপনাদের ভাবি ভাইয়া, শিকন খানের একমাত্র গার্লফ্রেন্ড। এহেন কথা শুনে শিখন বিস্ফোরিত নয়নে আসিফার দিকে তাকাতে আসিফা এক চোখ টিপ্পনি দিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, কি কেমন দিলাম নেতা সাহেব? শিখন যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। অবাকের শীর্ষে পৌঁছে হা হয়ে পেছনে ফিরে আসিফার দিকে তাকিয়ে থাকে সে। ভাবিকে নিয়ে আমাদের বাসায় গিয়ে বেরিয়ে আসবেন ভাই, আম্মা অনেক খুশি হবে। শিফন অবাক চোখে হৃদয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যেই কিছু বলতে যাবে অমনি জ্যাম ছেড়ে দিতে হৃদয় বাইক স্টার্ট দিয়ে মুহূর্তের মাঝে দৃষ্টি ছাড়িয়ে বহু দূর চলে যায়। শিখন হা হয়ে এক ধ্যানে সেদিকে তাকিয়ে আছে। আসিফা শিখনের ঘাড় ধরে ঝাঁকি দিয়ে বলে ওঠে, শিকন ভাই দাঁড়িয়ে আছেন কেন? আমার লেট হয়ে যাচ্ছে তো। একটু আগে কি বললি তুই? কই কি বললাম আমি? তুই আমার গার্লফ্রেন্ড কবে থেকে হলি? শিখনের কথার শব্দে হেসে ওঠে আসিফা বলে, আপনি আমাকে একটু আগে অপমান করলেন না, তার জন্য ছোট করে একটু প্রতিশোধ নিলাম আর কি। নীল এখন ঠেলা সামলান কিছুদিন, আর দ্রুত চলুন এখন। আমাকে নিশ্চয়ই আজকে মিস দাঁড় করিয়ে রাখবে ক্লাসের বাইরে। তোকে তো আমি আজকে সন্ধ্যায় দেখছি, স্কুল থেকে আয় আজকে তুই। বলেই বাইক স্টার্ট দেয় শিখন। কিরে বেটা, জীবনেও প্রেম করবি না বলতে বলতে শেষ পর্যন্ত একটা স্কুলে পড়া বাচ্চা মেয়ের সাথে প্রেম করা শুরু করছিস। না, একদিক দিয়ে ভালোই করেছিস। আমাদের দেশের অধিকাংশ মেয়ের ফ্যামিলির ছেলে চাকরি পাওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে পারে না। কোনো ভাই 2টা বছর অপেক্ষা করলে কি এমন সমস্যা হয়ে যায়? আমাকেই দেখ, চাকরি পেতে এখনও 2-3 বছর সময় লাগবে। শুনি আরসিকে বিয়ে দিয়ে দিল। বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না, তার কত করে রিকোয়েস্ট করলাম মাত্র 2টা বছর অপেক্ষা করতে, কিন্তু করলই না।
কি আর করার, সব বাবা মাই তো মেয়ের ভালো চায়। তবে তারা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে আমাদের মতো রাহাত আরশিদের কি আর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা লাগে? রাহাতের কথায় শিখন কপার চাপে বলে ওঠে। তোর কষ্টটা তো বুঝিয়ে ভেটটা, কিন্তু তোকে আমার প্রেমের কথা কে বলেছে? হৃদয়, কোথায় যাব আমি? আরে ওটা আমার গার্লফ্রেন্ড না। আমাদের বিল্ডিংয়ের 2 তলায় যে অশিফা থাকে, ওকে দেখে হৃদয় ভাবছে আমার গার্লফ্রেন্ড। মেয়ে তো খারাপ নয়, তা গার্লফ্রেন্ড বানিয়ে ফেল। তুই কি চাচ্ছিস? আমার জীবনও তোর মতো হয়ে যাক? মেয়ের বাপ রাজনীতি পছন্দ করে না, আমার সাথে মেয়ে দেবে বলে মনে হয় তোর? আমার আম্মুর তো বিশাল শখ, অশিফাকে তার বড় ছেলের বউ বানাবে। তাহলে চিন্তা কিসে, লেগে পড় বেটা, মেয়ের বাপকে আমরা সামলাবো। তুই চুপ কর তো, আমি যাচ্ছি, আমার মিটিং আছে একটা। তুই সারা জীবন মিটিংই করে যা, তোর আর প্রেম বা বিয়ের সাথে কিছু করার দরকার নেই। কলিং বেল বেজে উঠতেই শিখন উঠে গিয়ে সদর দরজা খুলে দেয়। বাহিরে আসিফাকে দাঁড়িয়ে থাকতে দেখে শিখন গলা উঁচু করে বলে ওঠে। আম্মু, তোমার হবু বড় বৌমা এসেছে। আসিফা শিখনের এমন কথা শুনে বিস্ফোরিত নয়নে তার দিকে চেয়ে বলে ওঠে। শিকন ভাই কি সব বলছেন? কেন? তুই তো সকালে বলি তুই আমার একমাত্র গার্লফ্রেন্ড, তোর সেই হিসেবে আমার হবু বউ এবং আমার হবু বড় বৌমা। আরে আমি প্রতিশোধ নেওয়ার জন্য বলেছি, সত্যি সত্যি বলেছি নাকি? আপনি প্লিজ চুপ থাকুন। কিন্তু আমি তো সত্য হিসেবে নিয়েছি। ভেতরে এসো, আমার একমাত্র গার্লফ্রেন্ড। আম্মু তোমার জন্য ভিতরে অপেক্ষা করছে। বলেই আসিফার হাত ছেড়ে নিজে সোজা ড্রয়িং রুমে চলে আসে শিখন। লজ্জায় আসিফা মাথা নুয়ে হাঁটতে আরম্ভ করে। আম্মু দেখো এসেছে তোমার হবু বড় বৌমা। শিখনের কথা শুনে একগাল হেসে শিমু বেগম বলে ওঠেন। হ্যাঁ, এখন আমার বৌমাকে আমার কাছে দিয়ে তুই যা গিয়ে তোর কপালে আবার একটু মলমটা লাগা। শিমু বেগমের কথা অনুসরণ করে শিখনের কপাল দিয়ে তাকিয়ে চমকে ওঠে আসিফা। আন্টি তোমার বড় ছেলের কি হয়েছে? আজকে কি আবার বাইক অ্যাক্সিডেন্ট করেছে নাকি? তুই অভিশাপ দিয়েছিস তাই অ্যাক্সিডেন্ট করেছি বুঝেছিস? তাহলে তুই কত বড় শাকচুন্নি। বাবু, মেয়েটার সাথে ফাজলামো করিস না তো, এমনিতেই অসুস্থ। তোকে যা বলেছি তাই কর। তুই তো জানিসই মা, তোর এই নেতা সাহেব সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আজকে নাকি কাঁধের সাথে তুমুলভাবে বাঁধিয়েছে। এই যে দুপুরে কপাল ফাটিয়েছে, বাসায় ফিরেছে। আমাকে টেনশন দিয়ে দিয়ে মারবে এই ছেলে। বাঁধিয়েছি কোথায় আম্মু? ভার্সিটিতে স্টুডেন্টদের মধ্য মারামারি লেগেছিল, আর আমি কি ভার্সিটির ভিপি হয়ে তা বসে বসে দেখতে পারি? ঝামেলা থামাতে গিয়ে তো ভিড়ের মধ্যে কে যেন কপালে হঠাৎ একটা ইটের টুকরো মেরে দিয়েছিল। আন্টি তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দাও তো, অন্তত তোমার টেনশন তো কমবে। তোর বাপকে বল তোকে আর সাথে 40 লাখ টাকা দিতে, তাহলে আমি কালকেই চলে যাই পারলে। আন্টি! শিমু বেগম হাসতে হাসতে বলে ওঠেন। শিখন, তুই তোর রুমে যা তো, মেয়েটাকে আর জ্বালাস না। আসিফা, এখানে এসে বস। ভাবি বলল তুই নাকি কিছুই খাচ্ছিস না, বিরিয়ানি রান্না করেছি তোর জন্য, নে খেয়ে নে আয়। মা কম কম দিও, নইলে ফুলে এই বিরিয়ানির আলোর মতোই হয়ে যাবে। শিকন ভাই! শিখন হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। কেটে যায় কয়েকদিন। একদিন সন্ধ্যাবেলায় নীলিপা বেগম আসিফাকে নিয়ে হাজির হন শিখনদের বাসায়। এর মাঝে শিখনও মাত্র ফিরেছে বাসায়। আসিফাকে কাঁদতে দেখে শিখন বিচলিত হয়ে এগিয়ে এসে বলে ওঠে। কি হয়েছে আন্টি? ও আসিফা কাঁদছে কেন? মন মরা হয়ে নীলিপা বেগম বলে ওঠেন। এলাকার কোনো ছেলেরা নাকি ওর চুলের চুইংগাম লাগিয়ে দিয়েছে। দেখো বাবা, কোমর অব্দি চুলগুলো কি অবস্থা করে দিয়েছে। ওর আব্বু যদি শোনে এ কথা, তবে কি যে কাণ্ড বেঁধে যাবে আল্লাহ ভালো জানে। কারা করেছে এসব খেপি? আসিফা টলমলে চোখে শিখনের দিকে চেয়েই বলে ওঠে। তামিম আর ওর বন্ধুরা। আসিফার কথা শুনে এবং চুলের এহেন লাজুক অবস্থা দেখে শিহানের মাথায় ভয়ঙ্কর রাগ চড়ে যায়। রুমে গিয়ে কেচি নিয়ে আসতেই শেফা বেগম বলে ওঠেন। কেটে দিয়ে কি করবি? চুল কাটিস না, চুইংগ্রাম তুলে ফেলা যাবে তো। আমার খেপি চুলে হাত দেওয়ার সাহস কোথায় পেয়েছে ওরা? চুলে যে পর্যন্ত ওদের হাতের স্পর্শ লেগেছে সে পর্যন্ত একদম কেটে ফেলবো আমি, আর ওদের হাতও আস্ত রাখবো না আমি।
বলে ঘ্যাচাং ঘ্যাচাং অফিসার কোমর অবধি চুল কেটে ঘাড় অবধি করে ফেলে শিকন। কি করলি তুই? এটা পাগল হয়েছিস? না, আমি ঠিকই আছি। আন্টি, তুমি ওকে নিয়ে বাসায় যাও। সামনে পরীক্ষা না ওর, পড়তে বলো মন দিয়ে, চুল আবার বড় হয়ে যাবে। বলেই বাসা হতে হনহন করে বেরিয়ে যায় শিখন। পরের দিন সকালে স্কুলের জন্য বের হতেই গলির মাথায় তামিম ও তার বন্ধুদের আসিফার পথ আটকে দাঁড়ায়। আসিফা তার চুলের দিকে একবার তাকিয়ে আগে দুঃখে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করে। যেই কিছু বলতে নেবে অমনি তাকে অবাক করে দিয়ে তামিম বলে ওঠে, ও ভাবি, আমাদের ক্ষমা করে দিবেন, আর কোনো দিন এমন ভুল হবে না। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে যে ভাই আমাদের একদম মেরেই ফেলবে। তামিমের হাতের দিকে তাকাতেই আটকে ওঠে আসিফা। আপনাদের হাতের এই অবস্থা কে করেছে? ভাবি, দরকারের বাইরে ভাই আপনার সাথে কথা বলতে মানা করেছে। আপনি প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমাকে ভাবি ডাকছেন কেন? আপনাদের ভাই বা কে? তামিম বাম হাত দিয়ে ইশারা করতে আসিফা পেছনে তাকিয়ে দেখে শিখন ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আসিফা হা হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। তামিম করুণ সুরে বলে ওঠে, ভাবি, আমাদের ক্ষমা করেছেন তো? আসিফা ঘোরের মাঝেই বলে ওঠে। তামিম ও তার বন্ধুরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে যায়। আসিফা বিস্ফোরিত চোখে শিখনের দিকে এগিয়ে যেতেই শিখন মৃদু হেসে বলে ওঠে, আমার একমাত্র গার্লফ্রেন্ডের কি স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না?